একটা দেশীয় জবা, তাহলে এই দেশীয় জবা দ্বারাই তৈরি করা হচ্ছে বিদেশি জবা। তাহলে এই দেশীয় জবার গাছ থেকে ডালগুলো কাটিং করা হয় ঠিক কতটা করে, 4 থেকে 5 ইঞ্চি। আপনি আবার একটু বড়ও করতে পারেন, 1 ফুট পর্যন্ত। আমরা কিন্তু তাই করি। তাহলে দেশীয় জবার গাছের ডাল একটু বড় করেও কেটে নিলে সেটি কিন্তু হয়। তারপরেই ওই জবা গাছের দ্বারাই তৈরি হয় বিদেশি জবার গাছ। গাছটি বালির মধ্যে বা মাটির মধ্যে হাপড় দেওয়া যায়। তাহলে বালি বা মাটির মধ্যে যখন আপনার গাছটি রোপণ করা হচ্ছে, তারপরে কয়েকটি দিন পরেই ওই গাছ থেকে কিন্তু আপনার রুট তৈরি হচ্ছে। তাহলে রুট তৈরি হয়ে যাবার পরে আপনি গাছটি পাবেন একটি কলমযুক্ত। তাহলে এই যে বাঁধনটা রয়েছে, এই বাঁধনটা 1 মাস পরে খুলে দিতে হবে। যদি আপনি বাঁধনটা না খোলেন আর কি, তাহলে এই বাঁধন থেকে এই গাছটি কিন্তু কেটে পড়ে যাবে। তাহলে বাঁধনটা আপনি কিন্তু খুলে দেবেন। সব সময় মনে রাখবেন, দেশীয় জবা আর বিদেশি জবা দুটোকে এক করে ফেলবেন না। দেশীয় জবার যত্ন কম নিলেও আপনি করতে পারবেন, কারণ বুঝতেই পারছেন নিচেরটা আলাদা, ওপরেরটা আলাদা। তাহলে আমাদেরকে পুরোপুরি বিষয়গুলো জানতে হবে যে এই মাটিটা যখন আপনি নিচ্ছেন সম্পূর্ণ শুকনো হচ্ছে না ভালো করে ভেজা আছে। যদি এটা ভেজা সম্পূর্ণ থাকে তাহলে কিন্তু এটা শুকনো করে নেবেন, তারপরে কিন্তু আপনি গাছটি রোপণ করবেন। ঠিক প্লাস্টিকটা কেটে দিলেন, গাছের প্লাস্টিকে পর্যন্ত যতটুকু মাটি রয়েছে ওই পর্যন্ত গাছটি আপনি রোপণ করবেন। গাছের ফুল ফুটলে কার না ভালো লাগে, শুধু ফুলের কথাটা ভেবে নিলে কিন্তু হবে না। তাহলে আমাদেরকে জবা গাছের কেয়ার সম্বন্ধে ভালো করে জানতে হবে। এরকম ছোট গাছে বেশি বেশি ফুল নেওয়া যাবে না। যদি আপনি নেন তাহলে গাছটার অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে পৌঁছে যাবে। সবসময় খেয়াল করবেন নিচকার পাতা এভাবে খারাপের দিকে যাচ্ছে কি না। তাহলে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জেনে নিতে হবে যে কলম বাঁধা পর্যন্ত, এই যে কলম বাঁধা রয়েছে, এই কলম বাঁধার নিচ থেকে যদি কোনো গাছ বেরোয় সেটি কিন্তু ভেঙে ফেলে দেওয়া। তাহলে ঠিক বুঝেছেন কি না জানি না। তাহলে বলতে চাইছি যে এই যে কলমটা বাঁধা রয়েছে, কলম বাঁধার নিচ থেকে কোনো গাছ বেরোলে সেগুলোকে ভেঙে ফেলে দিতে হবে। এবারে আসি গাছের রোগ নিয়ে ব্যাপার। যে রোগ নিয়ে ব্যাপার মানে দেখুন, গাছের মধ্যে পিঁপড়ে আছে এবং এরকম সাদা মাইটের জন্ম হয়েছে। তার মানে আপনি গাছে ওষুধ দিয়েছেন কিন্তু এই সাদা অংশটা দেখতে পাচ্ছেন। যখন আপনি কোনো গাছে ওষুধ দেবেন, একতারা, সিতারা, প্রফিক সুপার, যে কোনো আপনি ওষুধ নিলেন আর কি, মানে এই ধরনের ওষুধ যেগুলো এই সাদা পোকার জন্য। তাহলে ওই পোকা হলে আপনি পোকার পর ওষুধ দেওয়ার পরে আবার মাঝে একদিন দেবেন, মানে সপ্তাহের মাথায় একবার, ওই দিকে একবার। তার মানে 7 দিনের পর আপনি আবার একবার দেবেন। হঠাৎই দেখছেন যে গাছের পাতাগুলো এভাবে সব পচে যাচ্ছে, তাহলে আপনাকে জানতে হবে গাছটার উপরের অংশটা ভালো আছে, নিচের পাতা কেন পচে যাচ্ছে। এখানে ছাওয়াটাই তো ওখানে যাচ্ছে। তাহলে আপনারা গাছের পাতা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন না কেন? নিচের পাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই অবস্থাটা কিন্তু কখনোই হবে না। তাহলে সবসময় গাছের তলাকার অংশ পরিষ্কার রাখবেন। আপনার গাছ ভালো থাকলেও আপনি বুঝতে পারছেন না যে আপনার গাছ একটা ডাল কেন মারা যাচ্ছে। জানেন কি এটা কেন মারা যাচ্ছে? তাহলে আপনাকে এটাও কিন্তু ভালো করে ঠিক জেনে নিতে হবে। গাছের পাতা যখন এরকম সাহেবি ভাব হয়, হলুদে ভাব হয়, তার মানে আপনাকে জেনে নিতে হবে মাটির মধ্যে যে কম্পোস্টটি আপনি দিয়েছিলেন সেই কম্পোস্টটা আজ আর আপনার ভালো নেই। সেই জন্য এই পাতার মধ্যে কিন্তু আর দেখুন সবুজে ভাব নেই। একে তো দুর্বল, তারপরে আপনার বারে বারে বৃষ্টির জল খাচ্ছে, তার ফলে কী হচ্ছে গাছের শেকড় বেশ কিছু নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি বৃষ্টির জলটা ওই মতো অবস্থাতে একটু কম দেবেন। তারপরেই বর্ষা একটু শেষের দিকে আসলেই মাটিকে ভালো করে এলোমেলো করবেন। এই কারণে আপনি এলোমেলো করবেন যে আপনার গাছের শেকড় ল্যাপস হয়ে গেছে এই বর্ষাতে। তাহলে ঠিক বুঝেছেন যে জবা গাছের নিচকার পাতা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি এরকম ঘনত্বের পাতা থাকে গাছটা কিন্তু নিচকার পাতা অটোমেটিকই পচন হবে। অনেক সময় আপনারা করেন কি বলুন তো, এই যে গাছের পাতা দূর থেকেই কেটে দিলেন, তাহলে কি হচ্ছে এই যে অংশটা আস্তে আস্তে পচে যাবে, পচে গিয়ে এই কাণ্ডের ক্ষতটা তৈরি হবে। তাহলে বিষয়গুলো ঠিকঠাক জেনে নিতে হবে যে এই পাতাটা আপনি যখন কাটবেন না এভাবে টেনে না ছিঁড়ে দেবেন, মানে নিচের দিকে নামাবেন, ওটা কিন্তু ওখান থেকে অটোমেটিকই ছেড়ে আসবে। তাহলে ঠিক বুঝেছেন যে পুরানো পাতাগুলো এরকম টানলেই টুক করে ছিঁড়ে আসবে। তাহলে পরিষ্কার করে দেবেন, ওটা ব্লেড দিয়ে কাটার দরকার নেই, হাত দিয়েই ওটা কিন্তু অটোমেটিকই নিচের দিকে একটু জাঁক দিলেই
চলে আসবে। আপনার গাছটা যদি ঠিক এরকমই হয়ে থাকে তাহলে কি আপনার গাছ মারা যাবে? একদমই না। প্রথমত এই ডগাগুলো পিঞ্চ করবেন, সাথে সাথে কিন্তু এটি পিঞ্চ করার পরে আপনি কিন্তু গোড়ায় খাদ্য দেবেন না। এটি পিঞ্চ করার পরে দেখবেন এই খালি অংশে নতুন শাখা বেরোনো শুরু হবে, তারপরে আপনারা কিন্তু খাদ্যটা দেবেন। গাছের রং সবসময় সবুজ এবং তরতাজা থাকতে হবে, তাহলেই আপনি সুন্দর গাছ গড়ে তুলতে পারবেন। এটিকে ঘুঁটে বলা হয়, এটা দিয়েই ভার্মিকম্পোস্ট তৈরি করা হয়। দেখুন এভাবে গুঁড়িয়ে ফেললাম, অটোমেটিক গুঁড়িয়ে যাচ্ছে। তার মানে এইটি যখন পচন হয়ে যাবে অটোমেটিকই এর মধ্যে কিন্তু জল ধারণ করবে। সেই জন্য আপনারা এই জিনিসটা দিলে সেটা কিন্তু সীমিত সময়ের জন্য, বেশি দিন এটি আপনার টবের মধ্যে আপনি রাখতে পারবেন না, কারণ এটা একটা সময় নষ্ট হবে। সেই জন্য প্লেনভাবে আপনারা যদি গাছ রোপণ করেন, এই যে পাতার মধ্যে হলুদ ভাবটাব এগুলো কিন্তু আর থাকছে না। ভালো করে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। এই যে গাছটি আপনারা দেখছেন, গাছের পাতার উপরে দেখুন সমস্ত পাতা একেবারে বাঁক খেয়ে নষ্ট হয়ে গেছে। তাহলে এটাকে রিকভার করার আগে যদি এটা আপনি ভেঙে দিতে পারেন তাহলে কিন্তু বিরাট কাজ হবে। তাহলে কি হবে, এই যে রোগটা ছিল আপনি কিন্তু এখান থেকে এটা কাটিং করে দিয়েছেন, নিচকার খালি অংশের নতুন নতুন ডগা বেরোতে থাকবে। যদি আপনি গাছে মনে করেন যে ওই রোগটি ভালো করবে, তা আপনি করতে পারেন। জানবেন যখন গাছের পাতায় ওই পোকাটি লাগে, এরকম 5 থেকে 6টি পাতা পরের পর প্রত্যেকটি কিন্তু আস্তে আস্তে কুঠে ভাব হতে থাকে। সেই জন্য নিচকার পাতা সব সময় লক্ষ্য করবেন যে ফ্রেশ আছে কিনা। যদি ফ্রেশ না থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই ডগাটা পিঞ্চ করবেন। দেখুন কোকোপিট ভীষণ ভালো একটা জিনিস, এর সময় এবং ব্যবহার আপনাকে দুই জানতে হবে। তাহলে আপনারা যখন এই কোকোপিটের মধ্যে গাছ রোপণ করবেন সেটিকে বছরের পর বছর ব্যবহার করার চেষ্টা করছেন, এটা আপনাদের সবথেকে বড় ভুল। তাহলে কোকোপিটেও যদি আপনারা কোনো গাছ করেন তাহলে তার একটা নির্দিষ্ট সময় আছে, সেটি খারাপ হয়ে যাবার পর সেটি কিন্তু আপনি আর ব্যবহার করবেন না, পুনরায় আবার নতুন কোকোপিট কিনে নেবেন। তাহলে আমরা যে কোনো গাছ কোকোপিটে করলে তাহলে কি করব? কোকোপিটে যখন আপনি গাছ রোপণ করবেন সে সময় এই মাটিটা আপনার কোকোপিটের মধ্যে যাচ্ছে, কারণ এইটা সহ আপনি কোকোপিটের মধ্যে বসাচ্ছেন। ফলে কি হচ্ছে, এই মাটিতে ওভার পরিমাণে জল ধারণ করছে। সেই জন্য যদি কেউ কোকোপিটে গাছ রোপণ করতে চায় তাকে এই সম্পূর্ণ মাটিটিকে ফেলে দিতে হবে, কারণ এর ভেতরে একটা গুটি দিয়ে এই গাছটি তো প্রথমত তৈরি করা হয়েছে। সেই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে যে মাটি সহ গাছ কোকোপিটের মধ্যে রোপণ করা যাবে না। সহজ উপায় সুন্দরভাবে করতে গেলে আপনাকে মাটির ব্যবস্থাটা নিতে হবে, তা নইলে আপনাকে সময়টা ঠিক বুঝে নিতে হবে যে কোকোপিট দিয়ে গাছ রোপণ করুন আর ভার্মিকম্পোস্ট দিয়ে গাছ রোপণ করুন, তার একটা নির্দিষ্ট সময় আছে। দেখুন আমরাও কোকোপিট, ভার্মিকম্পোস্ট সকল কিছুই কিন্তু ব্যবহার করি, সেটা কিন্তু অন্যান্য গাছেদের ক্ষেত্রে, সব গাছের ক্ষেত্রে নয়। তাহলে আমরা মাটিকে সব থেকে প্রথমত ভালো করে শুকনো করে নেব। এই শুকনো করা মাটির ওপরে হালকা করে জলের ছিটে দেব, তারপরে এই মাটিটা কিন্তু তৈরি করে নেব। তাহলে এতে আমরা শুধু বালি দিয়ে এই মাটিটা তৈরি করে নিতেই পারি। মাঝে মাঝে আপনি আপনার মতো করে মশলা তৈরি করলে এটি কিন্তু খৈল। দেখুন খৈল একটা নির্দিষ্ট সময় ভেজাতে হয় এবং সেটা ওভার পরিমাণে নয়, ওভার পরিমাণে জল দিয়ে নয়। তাহলে আমরা এই খৈলটা দেখে নিতে পারি যে কেমন হয়েছে। একেবারে দুর্গন্ধ করার দরকার নেই, 3 দিন ভেজার পরে আপনি দেবেন এবং 10 দিনের মধ্যে শেষ করবেন। যখন আপনি এই খৈলটা দেবেন তাহলে এই খৈলের সঙ্গে অবশ্যই কিছু দানা ওষুধ অবশ্যই দেবেন। তাহলে দানা ওষুধ হোক বা আপনার বাড়িতে যে কোনো বীজ যদি থাকে সেই বীজটা কিন্তু এতে অল্প পরিমাণে 2-4 ফোঁটা অবশ্যই দেবেন। দেওয়া থাকলে তাহলে কিন্তু আপনার বিশেষ কিছুই সমস্যা হবে না। যখনই আপনি কোনো গাছ করবেন সব সময় খেয়াল করে জেনে নেবেন যে বিষয়গুলো ঠিক আছে কিনা, এই মাটিটা শুকনো হয়েছে কিনা। যখন আপনি কোনো গাছে খাদ্য দেবেন সব সময় বিষয়গুলো বুঝে নেবেন যে এই মাটিটা ভেজা আছে কিনা। শুকনো হলে তবেই কিন্তু গাছ আপনি রোপণ করবেন, তা নইলে কিন্তু মাটিটা যদি ভেজা থাকে তাহলে সব সময়ের জন্য আপনার কিন্তু ভেতরের মাটিটা ভেজাই থাকবে।
যখনই আপনি টবে গাছ রোপণ করছেন কতগুলো বিষয় আপনাদেরকে জেনে নিতে হবে। সেই বিষয়গুলো জেনে নিলেই কিন্তু আপনি ভালো গাছ করতে পারবেন। আপনারা কি করেন, এই যে টবে যখন গাছ রোপণ করেন একটা করে ছিদ্রতে বসিয়ে দিলেন নুড়ি, ব্যাস, আর কিছু করলেন না। আমি এটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি বেশ কিছুটা করে দিন, 1 ইঞ্চি বরাবর দিন। তারপরে যখন আপনি মাটি তৈরি করছেন এরকম সম্পূর্ণ শুকনো মাটিকে গুঁড়িয়ে গুঁড়িয়ে নয়, তাহলে এই মাটির মধ্যে হালকা করে জলে ছিটে দিলেন। 1-2 ঘন্টা পরে আপনি কিন্তু মাটিটা আপনার একসঙ্গে দেখবেন এলোমেলো করবেন। এই যে শক্ত ডালাগুলো রয়েছে এটা ডালা থাকবে না, দেখবেন একেবারে ঝুড়ো হয়ে যাচ্ছে, তাহলে একদম কম্প্যাক্ট করা যাবে না। তারপরে মাটির যে বড় অংশগুলো এরকম আস্তে করে হাতে করে বেছে নেবেন। প্রথমত নুড়ি দিলেন, ধরে নিন আপনি নুড়ি দিয়ে দিয়েছেন, তারপরে আপনি মাটি দিচ্ছেন, তাহলে আপনি মাটি দিচ্ছেন। ঠিক মাটিটা দিলে মাটির যে বড় অংশগুলো ওপরে ওপরে দেবেন, তাহলে এটা বুঝেছেন যে টবের এই পর্যন্ত প্রথমত নুড়ি আপনাকে বরাবর 1 ইঞ্চি দিয়ে দিতে হবে, ভেতরটা 1 পিস নয়, সেটা জেনে নিলেই আপনি পারবেন। কোকোপিটে খুব কম সময়ের জন্য সুন্দর গাছ হতে পারে, সেই কোকোপিটকে দীর্ঘদিন ব্যবহার করা যাবে না, কারণ কোকোপিটের একটা নির্দিষ্ট সময় আছে। সেই জন্য যখন আপনি কোনো সিজন ফ্লাওয়ার গাছ করবেন বা অন্যান্য চন্দ্রমল্লিকা এটা ওটা করবেন, তখন কিন্তু আপনি কোকোপিট দিতেই পারেন, কারণ 3-4 মাসের গল্প, তারপরে কিন্তু আপনার কোকোপিটটা ফেলে দেওয়া হচ্ছে। এবার আসি অন্য কয়েকটি গাছের ব্যাপার নিয়ে। গাছের যখন ক্ষমতা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গাছের রং যখন ভালো থাকে, তারপরেই আসে কিন্তু ফুল। দেখুন তরতাজা গাছে ফুল এলে এই ফুলের মুখটা মানে এই যে এখান থেকে প্রচণ্ড শক্ত, আর দুর্বল গাছে ফুল আসলে সেটা কিন্তু খুব একটা ভালো হয় না। দেখুন 12 মাসি ফুলের গাছ যখন আপনারা করবেন, একটা সময় গাছের কাটিং করার পর একটা সময় গাছের রং চকচকে হবে, তারপরেই কিন্তু তার আসবে ফুল। তাহলে সব সময় আমরা যখন গাছ রোপণ করব বিষয়গুলো কিন্তু একটু করে ভালো করে জানবো, তাহলে মাটির মধ্যে আমরা সব সময় কিন্তু কম্প্যাক্ট ভাব রাখবো না। গাছ কাটিং করার পর সুন্দর হয়ে উঠবে, সুন্দরের পরেই কিন্তু জানবেন গাছের ফুল আসতে গাছে বাধ্য থাকবে। যে কোনো গাছকে তার সিস্টেম অনুযায়ী যদি আপনি করেন তা আপনি ভালো করতে পারবেন। তাহলে গাছ রোপণের পর আপনি খাদ্য দিয়ে হেলদি করার চেষ্টা করুন, পরে কিন্তু গাছে ফুল নেওয়ার ব্যবস্থা নিন, সেটা আপনাদের বেশি ভালো অবশ্যই হবে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আসছি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে। বিষয়গুলো একটু কেয়ার করুন, সব সময় ভালো গাছ করুন। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভালো থাকবেন।